একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি যে আপনার পোর্টফোলিও কিন্তু কনস্ট্যান্টলি ডাউন হয়ে চলেছে, নেগেটিভ জায়গায় চলে যাচ্ছে। অনেক যেসব স্টকগুলো আপনি রেখে দিয়েছিলেন, ভেবেছিলেন যে স্বপ্ন নিয়ে যে একসময় অনেক গুণ রিটার্ন দিয়ে দেবে, সে সমস্ত স্টক কিন্তু আস্তে আস্তে তার প্রফিটেবিলিটি কমে যাচ্ছে। যেসব জায়গাগুলো কোম্পানিগুলোতে একসময় প্রচুর প্রফিট ছিল সেটা কমে এসছে, আর যে সমস্ত কোম্পানিগুলোতে প্রফিট ছিল না, জাস্ট কিনেছিলেন, সব নেগেটিভ। স্মল ক্যাপ কোম্পানিগুলো যেগুলো একটা সময় দারুণ রিটার্ন দিয়েছে, সেগুলো কিন্তু বিগত 1.5-2 বছর ধরে শুধু পড়েই চলেছে। এবং আরও সাংঘাতিক ব্যাপার একটা লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে মিস্টার ওয়ারেন বাফেট, আমার ইনভেস্টর গুরু বলা হয় যাকে, তিনি কিন্তু কনস্ট্যান্টলি সেল করে গেছেন। শুধু এখানে বলে না, যত বড় বড় ইনভেস্টর রয়েছে সারা বিশ্বে, তারা কিন্তু সেল করে চলেছে তাদের স্টেকস। এবং রিসেন্টলিও দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইনভেস্টররা পর্যন্ত স্টেক সেল করে যাচ্ছে। কারণটা কি? তাহলে কি এটা মার্কেট ক্র্যাশের দিকে যাচ্ছে, নাকি এটাকে এখনো পর্যন্ত কারেকশন বলা যাচ্ছে কিন্তু ক্র্যাশ আসতে চলেছে? অর্থাৎ 26-এর যেটা বক্তব্য, সেকেন্ড হাফ থেকে জুনের পর থেকে মার্কেটে আরো বড় মাত্রায় একটা ক্র্যাশ আসতে চলেছে, সেটাই কি সত্যি? তাহলে এই মুহূর্তে কি সেল করে দেওয়া উচিত? অনেকে আমার কাছ থেকে মেল করেছে, ফোন করেছে, জানতে চাইছিলেন যে তাহলে এখন কি করা উচিত, মার্কেটে এরম পরিস্থিতি কেন। তা প্রথম ঘটনা কেন জানা দরকার। দ্বিতীয়ত, মার্কেটে কি পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে এখন। তৃতীয়ত, আমার নিজস্ব ব্যক্তিগত কি মতামত রয়েছে সেটা একটু জানা দরকার। সবকিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গাটা যেটাতে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে মার্কেট। মার্কেট কিন্তু সমানে পড়ে চলেছে, 25,400-র নিচে নেমে আসছে, 25,480-তে এই মুহূর্তে আছে, যেটা কিন্তু 26,000 ছাড়িয়ে গেছিল, অর্থাৎ পড়ে যাচ্ছে। এর যে প্রধান কারণগুলোর মধ্যে একটা ব্যাপার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তাদের প্রচুর স্টেক সেল, কনস্ট্যান্ট সেল করে চলেছে, সেটা একটা ঘটনা। দ্বিতীয়ত কিন্তু আরেকটা বড় ব্যাপার ছিল, সেটা হচ্ছে মুদ্রা, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান রুপি, সে কিন্তু ডিভ্যালুয়েশন, ডেপ্রিসিয়েশন ঘটে চলেছে। অর্থাৎ কনস্ট্যান্টলি এমন একটা পরিস্থিতি যে ডেপ্রিসিয়েশন করতে হচ্ছে, মূল্যর দাম বাড়ছে। অর্থাৎ আগে যখন $1 পরিবর্তে 80 টাকা পাওয়া যেত, এখন সেখানে $1 পেতে গেলে 90 টাকা দিতে হচ্ছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু দেখে মনে হচ্ছে 10 টাকা, কিন্তু আসলে লং টার্মে গিয়ে বিরাট বড় একটা ক্ষতির সৃষ্টি করছে ইন্ডিয়ান মার্কেটে, ইন্ডিয়ান ইকোনমিতে বলা ভালো। এই যে পরিস্থিতিটা হচ্ছে, বা এই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে কিন্তু অনেকটা কারেকশন তৈরি হয়ে গেছে। যে সমস্ত ইনভেস্টররা বিশ্বাসযোগ্যতা সঙ্গে দাঁড়িয়েছিল, তারা আস্তে আস্তে কিন্তু বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে এবং তারা সেল করে চলেছে। দেখা যাচ্ছে বড় একটা অংশ কিন্তু রিয়েল এস্টেটে আবার ইনভেস্টমেন্ট হচ্ছে, গোল্ডে ইনভেস্টমেন্ট হচ্ছে, যে কারণে গোল্ড বাড়ছে, আর আমাদের মার্কেটটা আস্তে আস্তে পড়ে আসছে। কিন্তু এটা শেষ কথা না, যেখানে বলা হচ্ছে বড় বড় অ্যানালিস্টরা, তারা কিন্তু খুব নেগেটিভ খবর শোনাচ্ছে, বলছে যে আগামী দিনে খুব নেগেটিভ অবস্থা আসছে, মার্কেট কারেকশন তো হবেই, ক্র্যাশের দিকেও যেতে পারে, বিশেষ করে মানে আমেরিকান মার্কেট। তার জন্য যে 5টা কারণকে ওরা আইডেন্টিফাই করেছে, খুব গুরুত্বপূর্ণ কারণগুলো। প্রথম যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। এদের ইনফ্লোটা যতক্ষণ না আসছে, ততক্ষণ কোনো মার্কেটে কোনো চেঞ্জেস হবে না, এটা কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছে ওরা। দ্বিতীয়, যতই আমরা ডোমেস্টিক মিউচুয়াল ইনভেস্টর বাড়ুক না কেন, আলটিমেট এফআইআই ইজ দ্য লাস্ট ওয়ার্ড। সেখানে এফআইআর ইনসার্শন, এফআইআর ইনভেস্টমেন্ট, এফডিআই ইনভেস্টমেন্টও কমে গেছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এফআইআই এবং এফডিআর পার্থক্য হচ্ছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে ডাইরেক্টলি ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচারের উপর, কোম্পানির উপরে, রিয়েল এস্টেটের উপরে, ইনফ্রাস্ট্রাকচার, ব্রিজ, এগুলোর উপরে ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু কমে গেছে, অনেকটাই কমেছে বিগত 1.5 বছরে। ডাউন ট্রেন্ড। নাম্বার 2, সেটা হচ্ছে রুপি। রুপি কিন্তু ডিভ্যালুয়েশন বলে রুপি, যেটা আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, এর একটা মারাত্মক ইম্প্যাক্ট পড়ছে। যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করি, ভারত কিন্তু ম্যাক্সিমাম ইম্পোর্ট করে চায়নার সঙ্গে। অনেকগুলো গুরুত্বপূর্ণ পার্থক্যের মধ্যে একটি হচ্ছে, চায়নার ক্ষেত্রে আমাদের দেখতে পেয়েছি ট্রেড ডেফিসিট হয় না, ট্রেড ওদের কিন্তু এক্সেস হয়, আমাদের ডেফিসিট হয়। আমাদের ব্যবসা আমদানি রপ্তানি করে দেখা যায় আমদানির পরিমাণ রপ্তানির থেকে অনেক বেশি, যে কারণে আমাদের কি করতে হয়, ডলার দিয়ে জিনিস কিনতে হয়। এবার ডলার যখন ইন্ডিয়ার রুপি কমে যাচ্ছে, সে ন্যাচারালি যখন আমরা জিনিস কিনছি, অনেক বেশি দাম দিয়ে জিনিস কিনতে হচ্ছে। সুতরাং এই দ্বিতীয় পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ, যতক্ষণ এটার পরিবর্তন না করবে ততক্ষণ হবে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বিভিন্ন রকম স্টেপ গ্রহণ করেছে, প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী রেট কাটের কথা বলা হচ্ছে, এবং আগামী দিনে রেট কাটের সম্ভাবনা একটা রয়েছে, বাজেটে বেশ কিছু পজিটিভিটির আনার সম্ভাবনা রয়েছে। এইগুলো কিন্তু করতে হবে। এবং আরেকটা,
গভর্নমেন্টের তরফ থেকে প্রচুর অনুদানের দরকার পড়ছে। যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমরা দেখেছিলাম 19, 20, 21-এ, সেটা কিন্তু 22, 23-এ আমরা অনেক কমতে দেখেছি। এই ফরেন ডাইরেক্ট সেই কারণের জন্য গভর্নমেন্টের যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু বাড়াতে হবে। গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট না এলে কিছুতেই সেখানে ইমপ্রুভমেন্ট আসবে না। সুতরাং সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা এটা মনে রাখবেন, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট আরো বেশি পরিমাণে এই সব সেক্টরগুলোতে ইনভেস্ট না করছে বা এই ধরনের অনুদান না দিচ্ছে, সেখানে মুশকিল। বলা বাহুল্য, কথার মাঝখানে বলা, সেমিকন্ডাক্টর সেক্টরের কিন্তু বা ইএমএস সেক্টরের একটা এক্সপেকটেশন রয়েছে যেখানে ইনভেস্টমেন্ট আরো বাড়তে পারে গভর্নমেন্টের তরফ থেকে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং রেলের ক্ষেত্রে একটা পজিটিভ খবর আসতে পারে এই বাজেটে। এই দুটো জিনিসকে কিন্তু ইমিডিয়েট পজিশন রয়েছে এবং গভর্নমেন্ট এখানে কাজ করছে। এছাড়া গভর্নমেন্ট যেরকম ট্যাক্সে ছাড় দেওয়া এই ধরনের কাজ করেছে, জিএসটি রেটগুলো কমানো এই ধরনের কাজ করেছে, মানে আলটিমেটলি ইমপ্রুভমেন্ট হওয়ার চেষ্টা করছে। এই দুটো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ইনভেস্টরদের বিশ্বাসযোগ্যতা কমে গেছে। দেশীয় ইনভেস্টর যারা রয়েছে, ডোমেস্টিক ইনভেস্টর কিংবা আমাদের রিটেলার, তারা কিন্তু সেল করছে এবং তারা প্যানিকড হচ্ছে বাইরের রিজনের জন্য। সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারা মনে করছে বড় বড় ইনভেস্টর যখন আউট হয়ে যাচ্ছে তাহলে আমাদেরও বেরিয়ে যাওয়া উচিত, কারণ তারা এই ব্যাপারটা ভালো বুঝতে পারছে। ন্যাচারালি তার একটা ইম্প্যাক্ট যেটা আমেরিকান মার্কেটে পড়ছে, তার ইম্প্যাক্ট ইন্ডিয়ান মার্কেটে পড়ছে এবং ইন্ডিয়ান মার্কেটের ইম্প্যাক্টটা আলটিমেটলি আমাদের পোর্টফোলিও থেকে প্রত্যেকটার মধ্যে প্রতিফলন করছে। আমাদের নিফটি যদিও বা কিছুটা ইম্প্রুভমেন্ট হচ্ছে, এতটা ডাউন হচ্ছে না, কিন্তু স্মল ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে কারেকশন একটা বড় মাপের বাকি রয়ে গেছে, যে কারণের জন্য দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কোম্পানির মধ্যে এটা একটা ইম্প্যাক্ট হচ্ছে। প্রেজেন্ট সিচুয়েশন আজকেরও খবর অনুযায়ী যেটা দেখা গেল সেটা হচ্ছে আইটি সেক্টরটা কিন্তু সাংঘাতিকভাবে পড়েছে, যার কারণের জন্য কিন্তু পুরো মার্কেটের মধ্যে আমরা একটা নেগেটিভিটি দেখতে পেলাম। এবারে এই নিফটিটাকেও টেনে নেওয়াচ্ছে কিন্তু আইটি সেক্টর কারণগুলোর জন্য 4 নাম্বার পয়েন্টের কথা বলবো। এবং সেই পয়েন্টে যেটা হচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমেরিকান রিসেশন আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আমেরিকান যে সিচুয়েশন দাঁড়াচ্ছে এবং যেটাকে বলছি ওয়েস্টার্ন ইউনিয়নের সিচুয়েশন, সেখানে একটা যুদ্ধকালীন পরিস্থিতি, মিস্টার ট্রাম্পের গ্রিনল্যান্ড পলিসি, সেখানে অধিগ্রহণ, আমরা এর আগেও দেখেছি ভেনিজুয়েলার তেল নিয়ে একটা পরিস্থিতি, সেখানে কেড়ে নেওয়া, সেখানে অধিগ্রহণ করা, সেখানকার সব গ্রেপ্তার করে নিয়ে যাওয়া, এই ধরনের পরিস্থিতি আলটিমেটলি গোটা মার্কেট, ইউরোপিয়ান ইউনিয়ন এর সঙ্গে রীতিমতো ন্যাটোর সঙ্গে আমেরিকার একটা সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু ভবিষ্যতে কিন্তু গোটা মার্কেট, ইনফ্যাক্ট ইউরোপিয়ান মার্কেট, আমেরিকান দুটো মার্কেটই কিন্তু আইসোলেশন হয়ে যাবে ইন্ডিয়া থেকে। এই ফিয়ার কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে। লাস্ট ওয়ান যেটাকে আমি বলছি ইনফ্লেশন রিসেশন রিলেটেড ব্যাপারগুলো, দেখা গেছে সেখানে একটা আমেরিকান মার্কেটের ক্ষেত্রে আইটি যেটা কারণ সেটা হচ্ছে বেশ কিছু এম্বার্গোরা দিয়েছে ইন্ডিয়ান আইটি সেক্টরের ক্ষেত্রে, যেরকম ধরনের ওদের দেশে কিছু লোককে নিতে বাধ্য করা হবে, ওদের এলাকায় থেকে ওদেরকে ট্যাক্স পরিমাণ বাড়াতে হবে, H1B ভিসার ক্ষেত্রে রেস্ট্রিকশন বাড়ানো হচ্ছে। এবং শুধু সেখানে তাই নয়, যেসব ইন্ডিয়ান কোম্পানিগুলো ওদের দেশে বিজনেস করছে ওদের নিয়ম যে রেস্ট্রিকশনগুলো প্রচুর বেশি পরিমাণে চাপানো হয়েছে রাদার দেন আমেরিকান আইটি কোম্পানি। এই ব্যাপারগুলো, যে সমস্ত অর্ডারগুলো দেওয়া ছিল এতদিন ধরে, সেই সমস্ত অর্ডারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে, স্লো ডাউন করা হয়েছে। যে রিটার্নটা দেওয়ার কথা ছিল কাজটা কমপ্লিট হওয়ার পরে, সেই ধরনের প্রফিটেবিলিটিগুলো আসছে না। সেই কোনো আইটি সেক্টরের ম্যাক্সিমাম কোম্পানির মধ্যে রিসিভেবলস পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। এলটিআই মাইন্ডট্রির ক্ষেত্রে আমরা রিসেন্ট দেখতে পেলাম আজকের খবরের অনুযায়ী প্রায় 5% কাছাকাছি পড়েছে, এবং এইগুলো হওয়ার একটা মুখ্য কারণই হচ্ছে এইটা। তো আজকের এই ঘটনা যদি সাম আপ করার চেষ্টা করি, আমরা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য বেশ অনেকটা সময় লাগবে। এই ব্যাপারটা কারেকশন না ক্র্যাশ এখনই বলা সম্ভব নয়, কিন্তু এইটুকু বলা যাচ্ছে আগামী বেশ কিছুদিন ধরে মার্কেটে সামান্য উন্নতি হলেও টোটাল ইন্ডিয়ান মার্কেট কিন্তু ওয়েট করছে একটা বড় ভালো কিছুর জন্য। যতক্ষণ পর্যন্ত সেটা না হবে ততক্ষণ কোনো রকম পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি না। সুতরাং এই ধরনের এক্সপেকটেশনই চলতে হবে পোর্টফোলিওর ক্ষেত্রে, কোনো স্টক কেনার ক্ষেত্রে বা পুরনো স্টক যেগুলো রয়েছে সেগুলো হোল্ডের ক্ষেত্রে একটা লং টার্ম চিন্তাভাবনা রাখতে হবে। স্মল ক্যাপ কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, লার্জ ক্যাপ ক্ষেত্রেও কিছুটা কারেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্পেশালিস্টরা মনে করছে। মানে আলটিমেটলি আপনাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে একটা ভালো সময়ের জন্য। তার জন্য ইন্ডিয়ান ইকোনমিকে বুস্টিং দরকার পড়বে, এফআইআই ফেরে আসার মতো পরিস্থিতি সৃষ্টি করতে হবে এবং গভর্নমেন্ট তরফ থেকে অনুদান দেওয়ার বাড়াতে হবে। 4 নাম্বার হচ্ছে দেশীয় ক্ষেত্রে উন্নতি তৈরি করতে হবে, দেশীয় শিল্প ক্ষেত্রে উন্নতি দরকার পড়বে। এইগুলো না হলে কিন্তু কাজটা শেষ হবে না।